জন্য সবথেকে টার্নিং পয়েন্ট হচ্ছে ক্লাস এইটে ইসলাম শিখে ক্লাস না পাওয়া, ওইটাই সবথেকে বড় টার্নিং পয়েন্ট। আসসালামু আলাইকুম, আমি মাহিদুল ইসলাম কাফি। এই মুহূর্তে আমরা আছি লক্ষ্মীপুর জেলার কমলনগরের মাতাপুরাট নদীর পার। আমার পাশে এখন আপনারা দেখতে পাচ্ছেন মিলাদ হোসেন। মিলাদ হোসেন এবার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে। মিলাদ হোসেন লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট মিলাদ একাডেমি থেকে 2022 সনে এসএসসি এবং ঢাকার একটা কলেজ থেকে 2024 সালে এসএসসি পাশ করে। আমরা মিলাদের তার অ্যাডমিশন জার্নি সম্পর্কে জানবো, তার এই বিশ্ববিদ্যালয় জয় সম্পর্কে জানবো। মিলাদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে যদি একদম প্রথমেই বলতে জিজ্ঞাসা করি, তো তোমার এই যে ভর্তি পরীক্ষায় তুমি একটা চান্স পেয়েছো, এই অত্র এলাকায় বা আমাদের প্রত্যন্ত অঞ্চলে সাধারণত খুব একটা বেশি সুযোগ হয় না। তো যেহেতু তুমি অল্প কয়েকজনের মধ্যে একজন হয়েছো, কিরকম লাগছে তোমার? হ্যাঁ ভাইয়া, খুবই ভালো লাগছে এটা। এই জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই মহান আল্লাহর কাছে, যিনি আমাকে এখানে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এবং তারপরে আমায় ধন্যবাদ জানাই আমার আব্বু আম্মুকে এবং আমার ভাইয়াকে, যারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন ভালো কিছু করার জন্য। আচ্ছা, তোমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে একটু জানতে চাই, যে এসএসসির পর থেকে বা ভার্সিটির অ্যাডমিশন আগ পর্যন্ত তোমার এই টাফ সময়টা তুমি কিভাবে পার করেছো, এটা যদি সংক্ষেপে আমাদের সাথে একটু বলতে। জি ভাইয়া, আমি প্রথমেই তেমন কোনো ভালো স্টুডেন্ট ছিলাম না। হাইজাক সরকারি মিলাদ একাডেমিতে রুল একটু দুই ছিল, 5-6 এখানে ছিল। তারপরেও পড়ালেখা করেছি। এইটে একটা দুর্ঘটনার কারণে এইটে আমার ক্লাস মিস যায়, ওইখান থেকে মন হালকা একটু ভেঙে যায়। তারপরও আগে নেই। 9-এ উঠেই আমাদের সময় করোনা শুরু হয়ে যায় এবং পড়ালেখা ধরতে গেলে পড়েই নেয়। খেলাধুলা আড্ডার ভিতরে ছিলাম সারাদিন। তারপরও এই করোনা পরবর্তী সময়ে ইউটিউব দেখে বিভিন্ন অনলাইনে ক্লাস করে ভালোই ইয়ে করেছি। তারপরে এসএসসিতে প্লাস জিপি 5 পেয়েছি। তারপর আমি স্থির করি যে আমি ইঞ্জিনিয়ারিং করবো, কিন্তু ভাগ্যের ক্রমে আমার ইঞ্জিনিয়ারিং কোথাও হয় নাই। আমি এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তোমাকে যদি বলি যে যখন তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, তুমি যখন শুনছো যে তোমার চান্স হয়েছে, তুমি সর্বপ্রথম কাকে কল দিছো? জাহাঙ্গীরনগর ভার্সিটির যখন রেজাল্টটা দিয়েছে, আমার ভাইয়া আমার পাশেই বসেছিল। আমি প্রথমে ভাইয়া কি বলেছি যে হ্যাঁ। আমি জাহাঙ্গীরনগর। আর তুমি মানে আমাদের অ্যাডমিশন সময়টা তো অনেকটা টাফ সময় যায়, তো তখন তোমার জন্য কোন কোন এমন কি কিছু রয়েছে যেটা তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে? হ্যাঁ ভাইয়া, অ্যাডমিশন সময়টা অনেকই হতাশার ভিতর দিয়ে যেতে হয়। আমাকে অনুপ্রেরণা দেওয়ার মতো ছিল উদ্ভাসের প্রথম দিয়ে কিছু রেজাল্ট আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে, যেখান থেকে আমি সামনের দিকে আগানোর অনেক সুযোগ পেয়েছি। মানে এমন কি কোনো ঘটনা আছে যখন তোমার কাছে মনে হয়েছে যে না, আমাকে চান্স পাইতেই হবে, যে করে হোক আমাকে চান্স পাইতে হবে, এমন কি কোনো ঘটনা আছে? হ্যাঁ ভাইয়া, আমি গ্রামে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, ঢাকায় গিয়ে পড়াশোনা করেছি এবং বাবা মা অনেক স্বপ্ন নিয়ে গেছি যে ঢাকা একটা ভার্সিটিতে পড়বো, ঢাকার ভিতরে একটা ভার্সিটিতে পড়বো, বাংলাদেশের যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। এই জন্য আমার বাবা মা ও ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্যই আমি বেশি অনুপ্রেরণা দিচ্ছিলাম। আমাকে পারতেই হবে, যেভাবে হোক আমাকে একটা পাবলিক ইউনিভার্সিটি হতেই হবে। আমাদের সবারই সাফল্যের পিছনে কেউ না কেউ থাকে, বা যাকে আমরা মেন্টর বলি বা আইডল বলে ডাকি, যাদেরকে আমরা ফলো করি, দূর থেকে ফলো করি, হয়তো বা সবসময় তার সাথে যোগাযোগ হয় না। তোমার এমন কি কোনো আইডল বা মেন্টর আছে যাকে তুমি দূর থেকে ফলো করো, কিন্তু তার সাথে হয়তো বা যোগাযোগ হতেও পারে, আবার নাও হতে পারে? হ্যাঁ আছে আমার। আমি তো হাজার সরকারি মিলাদ একাডেমি হতাম, ওই সময় আমাদের এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো ফাইম মুনতাসির ভাই, ও বুয়েটে পড়তো শাওন ভাইয়া। আমি ওদের সাথে আহ, আগে পরিচিত ছিলাম, কিন্তু এসএসসি পর ওদের সাথে পরিচিত হয়েছি। এবং আমি ফাইম ভাইকে আগেও বলছি যে ভাই আমি আপনার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। আবার শাওন ভাই শাওন ভাইকে দেখলেন, বললে শাওন ভাই আমার কিভাবে বুয়েটে পাওয়া যায়, আমাদের একটু হেল্প করেন। এরকম ওদের সাথে যোগাযোগ হয়েছে। ওদের বলতে গেলে ওদের জন্যই আমি আছি এখানে। তোমার এই সাফল্যের পিছনে, আমাদের সাফল্যের পিছনে কিন্তু আসলে অনেক মানুষের অবদান থাকে, কিন্তু থাকে না যে দুই একজন মানুষ যাদের অবদান সবচেয়ে বেশি। তোমার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পিছনে বা তোমার এই শিক্ষা জীবনের পিছনে যদি একজন বা দুইজন মানুষের অবদানের কথা তোমাকে বলতে হয়, তাহলে তুমি কার কথা বলবা? আমি আমার ভাইয়ের কথা বলবো, কারণ আমার ভাইই আমাকে অনুপ্রেরণা দিয়েছে যে তুই তো বড় কিছু হ, বড় কিছু হয়ে ভালো কিছু কর। আমার ভাইয়া আমাকে সেই স্কুল থেকেই সাহায্য করেছে, তুই এখানে পড়, এখানে পড়, এখানে পড়লে তুই অনেক কিছু করতে পারবি। এখন তো তোমার ভার্সিটি জীবন মাত্র শুরু হতে যাচ্ছে, তো তুমি ভার্সিটি জীবনটা বা ভার্সিটি লাইফটা কিরকম করে কাটাতে চাও? আমি জীবনটা সবসময় হাসি খুশি হয়েছে, জীবনে কোনো প্যারা নিব না। আর জীবনে হাসি খুশি ভাবে রাখবো। পড়ালেখা আর পড়ালেখা দিয়ে আর ঘোরাফেরা দিয়ে বিভিন্ন ঘুরতে যাবো, এটা দিয়ে শেষ করতে যাবো। আচ্ছা, আমাদের এই অত্র অঞ্চলে কিন্তু খুব একটা বেশি স্টুডেন্ট ভর্তি পরীক্ষার চান্স পায় না।
এটার জন্য তোমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি বলে মনে হয়? শিক্ষা ব্যবস্থা, এইদিকে শিক্ষা ব্যবস্থাটাই অনেক প্রতিবন্ধকতা মনে হয়। তোমার যারা এই মুহূর্তে জুনিয়র রয়েছে, যারা ভবিষ্যতে আর 1 বছর 2 বছর বা এরপরে যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে, তো তাদের জন্য কি তোমার কোনো উপদেশ আছে কিনা যে তুমি এই জিনিসটা নিজে ভুল করছো, তারা যাতে এই ভুলটা না করে? হ্যাঁ হ্যাঁ আছে। আমরা দেখেছি যে এখানে অনেকেই পড়ালেখা নিয়ে তেমন কোনো সিরিয়াস থাকে না। এইচএসসি জীবন, এসএসসি জীবন নিয়ে আমরা দেখেছি যে এসএসসি রেজাল্টটা অনেক বেশি আমাদের এসএসসির জন্য ইম্পর্টেন্ট। যদি এসএসসি টা ওরা ভালো করতে পারে না, পড়ালেখা করে না, আড্ডাবাজি করে, হ্যাঁ তারপরেও দেখি যে অনেকে এসএসসি তে পড়ে কিন্তু কলেজে ভালো করে পড়ে না, সামনে আগে যেতে চায় না, কোনো স্বপ্ন দেখে না। ওদের জন্য বলতে চাই যে ভার্সিটিতে পড়ো, তুমি জ্ঞান অর্জন করো। তুমি যত বড় হইতে চাও তোমাকে ভার্সিটি ইউনিভার্সিটিতে একটু পড়তে হবে। স্টুডেন্টের লাইফের টার্নিং পয়েন্ট, তাহলে সেটা তুমি কোনটা বলবা? যে গ্রাম থেকে ঢাকায় ভর্তি হওয়া, নাকি এর বাইরে অন্য কোনো টার্নিং পয়েন্ট আছে তোমার জন্য? না না, গ্রাম থেকে ঢাকায় ভর্তি হও না। আমার জন্য সবচেয়ে টার্নিং পয়েন্ট হচ্ছে ক্লাস এটি ইসলাম শিক্ষা ক্লাস না পাওয়া, ওইটাই সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ওইখান থেকে আমি শিখেছি সব বিষয়ে এত ভালো ভালো রেজাল্ট দিয়ে আমি ইসলাম শিক্ষার মতো একটা সাবজেক্টে আমি A+ পাই নাই। ওইটা আমি অনেকদিন হতাশে ছিলাম। এখন আমি বুঝে দাঁড়িয়েছি যে আমি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে হবে। যারা অডিয়েন্স আছে, অডিয়েন্স অভিভাবক যারা আছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবো? তাদের ছোট ভাই বা ছোট বোনদেরকে কিভাবে তারা গাইডলাইন করলে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা সেটা বেড়ে যাবে? হ্যাঁ, তারা প্রথম থেকে তাদের ভাই বোনদের সিরিয়াস বানাতে হবে। এটা একটা ইয়ে। পড়াশোনা যদি গ্যাপ দিয়ে পড়াশোনা করা যাবে না। বর্তমানে অনলাইন আছে, অনলাইনে ভালো অনেক অনেক প্ল্যাটফর্ম আছে। ওইখানে প্রাইভেট না করে ওইখানে পড়লে আমি মনে করি অনেক বেটার হবে ওদের। এবং ওরা প্রতিদিন পড়ে নিবে, কোনো গ্যাপ রাখবে না। এবং সামনের জীবনগুলা মানে পরবর্তী জীবনগুলা কিভাবে পদক্ষেপ নিতে হবে বড়দের থেকে জিজ্ঞেস করে চললে আমি মনে করি অনেক বেটার। আমরা দেখি যে অনেক স্টুডেন্টরা আসলে অ্যাডমিশনের সময় অনেকটা হতাশ হয়ে যায়। তো তোমার জুনিয়রদের উদ্দেশ্যে তুমি কি বলবা? হ্যাঁ ভাই, এটা তো অনেক একটা কমন জিনিস। আমরা যখন প্রথমে কোচিং এর রেজাল্টটা দেখি, কোচিং এর রেজাল্টটা অনেকটাই খারাপ হয়। কোচিং এর প্রশ্ন অনেক, আমরা তো প্রথম যে যাই না কোচিং ভার্সিটি প্রশ্নগুলো কেমন স্ট্যান্ডার্ড হয়। তো কোচিং এ আমরা প্রথম পরীক্ষা দিতে গেলে দেখি যে প্রশ্নের সাথে আমরা খাপ খাইতে পারতেছি না। এতদিন আমরা স্কুল কলেজে এক্সাম দিয়ে আসছি, ওটার সাথে কোনো মিল নেই। তাই ওরা কোচিং এর রেজাল্টটা অনেক খারাপ আসে। তা আমরা বলতো এতে তারা হতাশ হয়ে যায়, অনেক বেশি হতাশ হয়ে যায়। তাই আমার জুনিয়রদের উদ্দেশ্যে থাকবে যে কোচিং এর রেজাল্ট দিয়ে কোনো কাজে আসবে না। কোচিং এর রেজাল্ট খারাপ হোক ভালো হোক ওটা তোমার কোন দেখার বিষয় নেই। তোমার মূল ফোকাস থাকতে হবে তুমি ওইখানে কতটুকু আউটপুট দিতেছো, ভার্সিটি পরীক্ষায় বসে তুমি কতটুকু ভালো করতেছো। যদি ওইখানে তুমি ভালো করতে হবে তাহলে তোমার কোচিং এর রেজাল্ট দিয়ে কোনো কাজে কাজে আসবে না। অসংখ্য ধন্যবাদ মিলাদ হোসেনকে। এতক্ষণ আমরা মিলাদের সাথে গল্প করছিলাম। আমরা শুনতেছিলাম যে মিলাদের অ্যাডমিশনের জীবনের বিভিন্ন ঘটনা, তার অনুপ্রেরণা, তার আইডল, এবং সর্বশেষ তিনি বলেছেন যে তার জুনিয়র যারা রয়েছে তাদেরকে তিনি অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন তাদের জন্য। আমরা মিলাদের একটা সুন্দর ভবিষ্যৎ কামনা করি, এবং তিনি বিশ্ববিদ্যালয় জীবনে একটা খুব সুন্দর, সুশৃঙ্খল এবং খুব আনন্দের সহকারে জীবন পার করতে পারেন, বিশ্ববিদ্যালয়ে কাটাতে পারেন, এবং বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে তিনি একটা ভালো অবস্থানে যেতে পারেন, সমাজের উপকার করতে পারেন, এই আশা ব্যক্ত করছি। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।